বাপ কো হাত লাগানে সে পেহলে বেটে সে বাত করনা হোক। বামের ভোট রামে গেছে, এটা ফালতু কথা। তৃণমূলের ভোটও রামে গেছে। প্রার্থী পদটা আমার পৈতৃক সম্পত্তি, কারোর জন্যই প্রযোজ্য। খলের ছলের অভাব হয় না। যাদের পাঠা তারা লেজে কাটবে না মুড়োয় কাটবে, তাদের ব্যাপার। বাংলার রাজনৈতিক আঙিনায় ভোটে কে দাঁড়ালেন না, সবকিছু পেরিয়ে যাদের নাম বারবার উঠে আসে তার মধ্যে অন্যতম তিনি। আজকে আমাদের এই সাক্ষাৎকারের অতিথি সৃজন ভট্টাচার্য। তাকে নতুন করে আর পরিচয় করাবো না, কিন্তু স্বাগত। প্রথম প্রশ্ন, আপনার বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু, তার মায়াখানিটা কাটাতে পারলেন? রাজনৈতিক মায়া, হ্যাঁ, মন খারাপ তো থাকেই, কিন্তু যাই হোক, করেছে আগেও বলেছি, হয়ে গেছে। এখন নিজের পথে যাবে, যা পারবে করবে। আমি সিপিআইএম কর্মী হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত। প্রতিকূল যখন দল চেঞ্জ করছেন, পরিবর্তন করছেন, তখন তাকে নিয়ে জল্পনা তৈরি হলো তিনি রাজ্যসভায় যাচ্ছেন, মগরাহাট পশ্চিমে প্রার্থী হচ্ছেন। দেখা গেল কিছুই তিনি হলেন না, তাকে প্রার্থী বানানো হলো না, তারকা প্রচারক বানাবেন কিনা সেটা একটা প্রশ্ন উঠছে। সেখানে দাঁড়িয়ে সৃজনদা প্রতিকূল প্রার্থী হলেন না। কোথাও যে আপনাদের কথা কোথাও মিলে গেল যে প্রতিকূলকে নিয়ে তো আপনারাও সন্দেহ প্রকাশ করছিলেন যে আসলে কিছুই পাবে না, মানে বিভিন্ন প্রলোভনে পা দিয়ে চলে গেল মনে হয়। আমি অন্য দলের কর্মী সম্পর্কে কোনো কমেন্ট করব না। যাদের পাঠা তারা লেজে কাটবে না মুড়োয় কাটবে, তাদের ব্যাপার। সিপিআইএম কর্মী হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়ব। যাদবপুর মানে বলা হয় লালের শক্ত ঘাঁটি। আপনি ভাঙড় ছিল আপনার লোকসভা কেন্দ্রে, আপনি লড়েছেন এবং লড়াই দিয়েছেন, তৃতীয় হলেন দ্বিতীয় হলেন সেটা পরের প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুরে বামেদের কি অবস্থান, মানে কেমন ফল করবে বলে আপনি আশা করছেন? মানুষ তো একটা পোলারাইজেশন, বাইনারি পলিটিক্সের কথা আপনারা বলেন, বিভাজন হয়ে যাওয়া, বিজেপি নয় তৃণমূল। যাদবপুর অ্যাসেম্বলিটা তো আমরা জেতার জায়গায় আছি, বিধানসভাটা, টালিগঞ্জ বিধানসভাটাও খুব ভালো ফল হওয়ার জায়গায় আছে। সোনারপুর দুটো বা বারুইপুরেরও একটা জায়গা অন্তত বেশ ভালো ফল হওয়ার জায়গায় আছে। আমি গণৎকার নই, সুতরাং ঠিক টিয়া পাখি নিয়ে বসে এইগুলো জিতবো, ওইগুলো সেকেন্ড হবো, ওইগুলো হারবো, এইটা বলা কঠিন। কিন্তু ওভারঅল লোকসভার তুলনায় বামেদের ভোট বাড়বে। যাদবপুর অ্যাসেম্বলি তো বটেই, যাদবপুর লোকসভার 7টা সেগমেন্টই 7টা অ্যাসেম্বলিতেই বাড়বে। যাদবপুর বিধানসভা এবং আরো একাধিক বিধানসভা যাদবপুর লোকসভার মধ্যে আমরা জেতার জায়গায় আছি। দাদা, যে ভাঙড়ে আপনি দিনের পর দিন লড়াই করলেন ভাঙড়ে, এবং সেই ভাঙড়ে দেখা গেল আরাবুল ইসলাম, যার বিরুদ্ধে আপনারা বারবার সরব হয়েছিলেন, সেই আরাবুল ইসলাম আপনাদের জোট সঙ্গী নওশাদের দল আইএসএফ এ জয়েন করলেন। এই পুরো বিষয়টা কিভাবে, মানে এই উত্তর দিতে চাইলে সমস্যা হবে না? মানে সেই আরাবুলেই আপনার জোট সঙ্গীর দলে জয়েন করলেন, কি বলবেন? আরাবুল ইসলামকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল এককালে তৃণমূল, জেলও খাটিয়েছে, জগ ছুড়ে মেরেছেন, ইত্যাদি আরো জেল খাটানো। তারপরে সেই তৃণমূলেরই আরাবুল ইসলামকে গ্রহণ করতে কোনো অসুবিধা হলো না। তৃণমূলকে জবাব দিতে বলে। নীতি নৈতিকতার প্রশ্নে চূড়ান্ত অধঃপতনের জায়গায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে দাঁড় করিয়েছে। এই দলবদল থেকে শুরু করে, এত টাকার খেলা থেকে শুরু করে, সমস্ত রকমের যা রাজনীতিতে সৎ মূল্যবোধের পরিপন্থী, এই সমস্ত কিছুর আমদানি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতাবান হওয়ার পর, এবং সেই রাস্তা ধরেই বিজেপি সেগুলোকে আরো ম্যাগনিফাই করেছে, সেই ম্যালপ্র্যাকটিস গুলোকে। সুতরাং আরাবুল ইসলাম এক্সেপশন নন। তিনি তার দলে থেকে একটা অসুবিধার মধ্যে ছিলেন, অনেকদিন বোঝা যাচ্ছিল। এবং ঠিকই তো, বাইরে থেকে লোক এসে হঠাৎ ভাঙড়ের উপর খবরদারি করবে, এটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূলের লোক তারা অনেকেই মানতে পারে না। সেটা আমি তখন ভোটে দাঁড়িয়েও বুঝেছিলাম। তো তিনি যদি একটা নিজের মতো করে নিজেকে এক্সপ্রেস করার রাজনৈতিক মঞ্চ বেছে নেন, সেটা তিনি করেছেন। এখন বাকিটা সময় বলবে। আর যদি কোনো রাজনৈতিক দলে তিনি যান, সেই রাজনৈতিক দল উত্তর দেবে। সৃজনদা, ভাঙড় তো গেল, লোকসভা নির্বাচনে আপনি টাফ ফাইট দিলেন, লড়লেন। সেখানে দাঁড়িয়ে এতগুলি বিধানসভা কেন্দ্রে আপনারা বলছেন সিপিআইএম বা বামফ্রন্টের প্রার্থীরা জয়ের জায়গায় রয়েছে, তাহলে সৃজন ভট্টাচার্য প্রার্থী হলেন না কেন? নাকি তিনি শতরূপের মতোই প্রার্থী হতে চাইলেন না? এটা নিয়ে এত জল ঘোলার কিছু নেই। আমি এখন এসএফআই এর যে দায়িত্ব পালন করি, তাতে করে আমাকে রাজ্যের বাইরে অনেকটা সময় থাকতে হয়, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। সুতরাং 1 নম্বর হলো যে এলাকায় সারা বছর থাকতে পারবো না, কিন্তু ভোটের সময় হাত নাড়াতে চলে আসবো, এটা অনৈতিক, এটা উচিত না। যতটুকু সময় পারবো যাদবপুরের মানুষের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করব। যাদবপুরের সিপিআইএম
বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাদবপুরে বামফ্রন্টকে জেতানো, সেগুলোর জন্য চেষ্টা করবো তো বটেই। যাদবপুরের সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার। আমার সাথে বিশেষত লোকসভা ভোটে দাঁড়ানোর পর প্রত্যেক দিনই প্রচুর মানুষ যোগাযোগ করেন, মানুষ নিজের অভাব অভিযোগ অসুবিধা নিয়েও আসেন। সব যে মেটাতে পারি তা না, কিন্তু চেষ্টা করি। সেই সমস্ত কাজ একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন সমাজকর্মী হিসেবে যা কাজ করার সেগুলো সবটাই করব। আর বাকি পার্টি যে দায়িত্ব দেবে সে তো আছেই। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধাবী সৃজন এসএফআই এর নেতা, তাকে একটি প্রশ্ন না করে আমি পারছি না, সেটা আপনি নেগেটিভ পজিটিভ হিসেবে নিতেই পারেন। সেখানে দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্য বলা হয়, প্রতিকূলরাও অভিযোগ করেছেন বারবার, সে অন্য দলে তিনি গিয়েছেন, সেটা পরের প্রশ্ন, যে সৃজন ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম বা যারা রয়েছেন এখন দলের নেতৃত্বে বঙ্গ সিপিএম এর, তাদের জন্য তাদের কাছে কোথাও গিয়ে একটু জাতীয় দায়িত্ব পেয়ে যাওয়ার পরে খানিকটা কোণঠাসা আপনি বঙ্গে, সেই জন্য এত লড়াই করার পরেও আপনি টিকিট পেলেন না, কোথাও গিয়ে আপনাকে বসিয়ে দেওয়ার একটা ছক বা কৌশল বা পরিকল্পনা চলেছে দলের মধ্যেই। এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? আমি জানি আপনি বলবেন কিছুই হয়নি, তবুও কিভাবে দেখেন? প্রতিদিনের ভিউয়াররা জানবেন রমেন বুদ্ধিমান ছেলে। আমাকে এলো যখন, বললো যে সৃজন দা রাজ্য রাজনীতি নিয়ে প্রশ্ন করব, তৃণমূল বিজেপি এইসব নিয়ে প্রশ্ন করব, কিন্তু ওর যে তলে তলে পেটে পেটে এগুলো ছিল সেটা বলেনি। কিন্তু যাই হোক, আমি সে জোকস অ্যাপার্ট, দেখো, একটা রাজনৈতিক দলে বিভিন্ন সময় বিভিন্ন লোককে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। আমি একবার জীবনে প্রার্থী হয়েছি মানে সারা জীবন প্রার্থী হয়ে যাব, প্রার্থী পদটা আমার পৈতৃক সম্পত্তি, এটা আমার জন্য মানে সেটা লাগু নয়, প্রযোজ্য নয়, কারোর জন্যই প্রযোজ্য নয়। গত লোকসভা ভোটেও তো ধরো বেশ কয়েকজন দাঁড়ায়নি, যারা এবারে বিধানসভা ভোটে দাঁড়িয়েছে। তাদের কি তোমরা গিয়ে জনে জনে জিজ্ঞাসা করেছিলে যে আপনি কি বঞ্চিত, আপনি কি বঞ্চিত? নিশ্চয় না। তাহলে তারা লোকসভা ভোটে দাঁড়ায়নি, তারা প্রচার করার কাজ করেছিল, বিভিন্ন রকম ক্যাম্পেইনের কাজ করেছিল। এবারে কেউ কেউ বিধানসভা ভোটে দাঁড়িয়েছে, আমি বা আমার মতো আরো কেউ যারা গত ভোটে দাঁড়িয়েছিল তারা এই ভোটে দাঁড়ায়নি। আমরা এবারে প্রচার করার কাজগুলো করব, আমরা এবারে সংগঠনের কাজ করব, মানুষের কাছে যাওয়ার কাজ করব, কমিউনিকেটর হিসেবে পার্টির কথাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটার মধ্যে বাকি যা তোমাদের এইসব ফাঁদা গল্প ইত্যাদি, আমি ওসবের মধ্যে ঢুকছি না। আমাদের পার্টিটা সবসময় বুঝবে, বিতর্ক হয় রাজনীতির ভিত্তিতে, বিতর্ক হয় পলিটিক্যাল কোয়েশ্চেনের ভিত্তিতে। তুমি যদি কমিউনিস্ট পার্টি ছেড়ে যারা গিয়েছেন তাদের ইতিহাসও দেখো, তাহলেও দেখবি অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো একটা মতাদর্শগত প্রশ্নে একমত না হতে পেরে ছেড়ে গিয়েছে। আমাকে ভোটের টিকিট দিল না তাই বসে গেলাম, অমুক মিটিংয়ে আমাকে বলতে ডাকলো না তাই বসে গেলাম, তমুক দিন আমার সাথে দেখা হলো কথা বললো না তাই বসে গেলাম, এইসব আমাদের পার্টিতে হয় না, এটা আমাদের ট্রেনিং এর মধ্যে থাকে। সুতরাং আমরা আজকেও যারা সিপিআইএম করছি যেভাবে, আমরা একটা ব্রডার পলিটিক্যাল লক্ষ্যকে সামনে রেখে পার্টি করতে এসেছি। আমরা সমাজতন্ত্র, বিপ্লব, দুনিয়া বদল, এই শব্দগুলো তোমাদের কাছে বস্তা পচা হতে পারে, আমাদের কাছে এগুলো রাজনৈতিক লক্ষ্য। আমরা এই লক্ষ্য নিয়ে এসেছি এবং সেই লক্ষ্য হাসিল করার জন্য ভারতের মাটিতে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করেছি। ভোটের সময় অনেক বেশি মানুষের কাছে নিজেদের পলিটিক্সের কথা নিয়ে পৌঁছানো যায়, রুজি রুটির কথা বলো, জিনিসের দাম কমানোর কথা, চাকরির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, এই কথাগুলো নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। ঠিকই, ইন টার্মস অফ পার্লামেন্টারি নাম্বারস আমাদের গত 2-3টা নির্বাচনে কাজটা কঠিন হয়েছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা যে প্রস্তুতি করেছি, যত মানুষের কাছে আমরা গিয়ে পৌঁছেছি, আমরা একটা ইউনিফাইড টিম হিসেবে এবার তার ফসল ঘরে তুলব। আমার একেবারে শেষ 4টে প্রশ্ন, কোনোভাবেই আমি অন্য প্রশ্নে যাচ্ছি না, যেটা করা প্রয়োজন সেটা করব। যা তোমার ইচ্ছে প্রশ্ন করো, আমি প্রশ্ন এড়াই না। সৃজন ভট্টাচার্য, উত্তরপাড়া, দমদম উত্তর, কোন কোন কেন্দ্রের প্রচারে মানুষের প্রশ্নের উত্তর দিতে যাবেন? উত্তরপাড়া যাবেন প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায়? সিপিআইএম যেখানে যেখানে আমাকে বলবে, আমার নিজেরও ব্যাপার না, মীনাক্ষী বা দীপশিতাকেও ওদের ইচ্ছা হয়েছে বলে ওরা প্রার্থী হয়েছে তা না, পার্টি বলেছে তাই প্রার্থী হয়েছে। আমাকেও পার্টি যেখানে যেখানে বলবে তুমি এখানে সভা করতে যাও, ক্যাম্পেইন করতে যাও, আমি যাব। 294টা কেন্দ্রেই আমরা এবং আমাদের সাথে আরো যারা আছে সবাই মিলে জোট দিয়ে লড়ছি এই তৃণমূল বিজেপির যে একটা তোলাবাজি দাঙ্গাবাজি পরিবেশ তৈরি করেছে এই দুটো দল মিলে, সেখান থেকে বাংলাকে মুক্ত করার জন্য সেই কাজে যেখানে যা দায়িত্ব দেবে করবো। দেখা গেল আমেরিকাতে একজন মেয়র হলেন জোহরান মামদানি, সেই মামদানিকে নিয়ে তোলপাড় হলো যে বামপন্থী, বাম মনস্ক, মীরা নায়ারের পুত্র, অনেক কিছু চললো। সৃজন ভট্টাচার্য, এই যে নবীন প্রবীণ, দ্বন্দ্বের কথা বলা হয়, কলহের কথা বলা হয়, দলের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন দলকে হতে হয়, বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়, পুরো বিষয়টা কিভাবে দেখেন? এক
দ্বিতীয়, সিপিএম কে বারবার যে কোনো কারণে যে কোনো কিছুতেই বিরোধীরা রাজনৈতিকভাবে তারা আক্রমণ করেন, বলা হয় সিপিএম শূন্য, নির্বাচনী রাজনীতি তাদের দেখা নেই, কোনো রকম কিছু নেই সিপিআইএম। এই শূন্য বদনাম পেরিয়েও কেন আজও সৃজন ভট্টাচার্যরা অন্য কোনো প্রলোভনে পা দেন না, সিপিএমই থেকে যান? একদমই সমস্ত কিছুর শেষে রমেন, একদমই রাজনৈতিক লক্ষ্য নিয়ে রাজনীতি করতে গেলে এই ডিভিয়েশন গুলো হয় না। এটা যদি তোমার যদি সাংবাদিকতা করার ইচ্ছা থাকে, তোমাকে যদি কালকে অফিস থেকে বলে রিপোর্টিং ছেড়ে ডেস্কে চলে যাও, তাহলে কি তুমি বসে যাবে? অফিস পাল্টে ফেলবে, চ্যানেল পাল্টে ফেলবে? আমাদের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে এসেছি এবং সেই রাজনৈতিক লক্ষ্যটা আজকের প্রেক্ষিতে মানুষের কাছে সহজ করে বলার জন্য আমি এটুকু বলতে পারি যে বড্ড বেশি হিন্দু মুসলমান মন্দির মসজিদ এইসব হচ্ছে আমাদের রাজনীতিবিদদের কাজ এটা নয়। রাজনীতিবিদদের কাজ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি, কাপড়া, মাকান, পানি, বিজলি, সড়ক। এই যে গ্যাসের দাম বেড়ে গেল, এই যে পেট্রোল ডিজেলের দাম, কারেন্টের খরচ, ওষুধের দাম, কাজের এই ভয়ানক অবস্থা, যাদের যেটুকু কাজ আছে একটা অংশ তো বেকার, আর যাদের চাকরি আছে তাদেরও জব সিকিউরিটি নেই, ওভারটাইম খাটতে হচ্ছে, খুব নামমাত্র মাইনে, মর্যাদা নেই, ডিগনিটি নেই। স্কুলগুলো এত খারাপ অবস্থা হয়ে আছে, কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজগুলোতে এত কাউন্সেলিং, 15-20টা কাউন্সেলিং এর পরেও সিট ভরছে না, মানে একটা বড় অংশ ড্রপ আউট হয়ে যাচ্ছে, 100 দিনের কাজের টাকাটা আটকে আছে, এত পরিযায়ী শ্রমিক, কৃষক ফসলের দাম পাচ্ছে না, মজুর তার মজুরি পাচ্ছে না সেই মতো, পিএফ বলো, গ্র্যাচুইটি বলো, পেনশন, হেলথ স্কিম, ইনসেন্টিভ, সর্বত্র একটা ডামাডোল হয়ে আছে। এই দেখো আমি এক ধাক্কায় কতগুলো কথা তোমাকে বললাম। এই কথাগুলো রাজনীতির মূল স্রোতে নিয়ে আসা আমাদের কাজ। বামপন্থীদের মরণপণ লড়াই এইবারের ভোটে বাংলার রাজনীতির মূল স্রোতে এই কথাগুলোকে নিয়ে আসা। এই কাজটা করার ক্ষেত্রে প্রবীণ নবীন সবাই মিলে এই কাজটা করতে নামে, এটার মধ্যে খুব সংঘাত নেই। এটা সংঘাতটা ছিল আগে মিডিয়ার বানানো, বলতো বৃদ্ধতন্ত্র। তারপরে সেই মিডিয়ার লোকেরাই বলতে শুরু করলো, বা সেই বিপক্ষের লোকেরাই বলতে শুরু করলো, যখন দেখলো বামপন্থীদের সাথেই সব থেকে ক্রেডিবল ইয়াং ফোর্সটা এসে হাজির হয়েছে, তখন সেই মিডিয়াই যারা আগে বৃদ্ধতন্ত্র বলে গাল পারতো, তারা এখন বলতে শুরু করলো যে এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এরা কি পারবে? খলের ছলের অভাব হয় না, কোনোভাবে বামপন্থীদের সম্পর্কে ভরসার জায়গাটা ডাইলিউট করতে হবে। আমরা ওই জন্য খুব কনফিডেন্টলি বলেছি। আমি তো আগে ব্রিগেডের মিটিংয়েও একবার বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম যে বাপ কো হাত লাগানে সে পেহলে বেটে সে বাত করনা হোগা। এই কথাটা বলেছিলাম কেন? কারণ আমরা একটা ইউনিট একসাথে, সেখানে সেলিমদা সুজনদারাও আছেন, সেখানে দীপশিতাও আছে, শতরূপও আছে, মীনাক্ষীও আছে, কলতানও আছে, আরো অনেকে আছে, আমরা সবাই আছি। সবাই মিলে আমরা রুজি রুটির কথাটাকে বাংলার রাজনীতির মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছি। তুমি মামদানির রেফারেন্স আনলে, আমরাও মামদানির ক্যাম্পেইন থেকে বেশ কিছু কথা শিখেছি, সেই চেষ্টা করছি। যা শিখলাম সেটাকে ইমপ্লিমেন্ট করা, বাকিটা ফল বলবে যদি ভোটটা ঠিক মতো হয়। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনার আগামী লক্ষ্য সবই আপনি বলে দিলেন, ক্লিয়ার করলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজনীতি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে, এই দুজন মানুষকে আপনি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কিভাবে দেখেন, কেমন ভাবে দেখেন? কি বেশি বেটার বলে মনে হয় আপনার কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ইতিহাস আছে। আমি তাকে সেলফ মেড মনে করি না, মনে করি কোটি কোটি টাকা খরচ করে তার ইমেজ গত 30 বছর ধরে তৈরি করা হয়েছে। তথাপি তার নিজেরও একটা এফর্ট আছে। আর তুমি আর যা বললে, অন্য যার যার নাম করলে, খুব মানে প্যারাট্রুপার পলিটিশিয়ান। শেষ মুহূর্তে বন্ধু প্রতিকূলকে কোনো বার্তা অন্য দলের কর্মী হিসেবে, সে তো আপনাকে বলেছেন, আমার একটি ইন্টারভিউতে তিনি বলেছেন আমার সাধারণ মানুষের কাছে মিস করবেন আপনাকে প্রতিকূল কি পশ্চিমবঙ্গের ভোটার? পশ্চিমবঙ্গের যত ভোটার আছেন প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন থাকবে, তৃণমূল বিজেপির সাথে সেটিং করে এই রাজ্যে সরকার চালাচ্ছে যাতে তাদের অপরাধীরা জেলে না যায় চুরি ডাকাতি করার পরেও। আর বিজেপি, তারা তৃণমূলকে হারাতে চায়ও না। তাদের দিল্লির নেতারা যদি চাইতো তাহলে আরজি করের পরে বা এই কয়লা, গরু, বালি, চাকরি, সারদা নারদা সবকিছুর পরে তৃণমূলের নেতারা জেলে থাকতো। আর পাড়ায় যে বিজেপি আছে তারা তৃণমূলকে হারাতে পারবে না। 16 সালে সিপিএম চেষ্টা করেছিল, তৃণমূলকে হারাতে পারেনি। সেই দেখে কিছু লোক চলে গেছিলেন বিজেপিকে ভোট দিতে। তারপরে 19, 21, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 22-এর পৌরসভা, 23-এর পঞ্চায়েত, 24-এর লোকসভা, 5টা ভোট হয়ে গেছে। বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। তৃণমূলকে হারাতে পারবে বামপন্থীরা। বামপন্থীদের ভোট দিন, এই সরকারটাকেও টাইট দেওয়া যাবে, যা চুরি ডাকাতি করছে তাকেও টাইট দেওয়া যাবে। আর বিজেপি বাংলার পার্টি না, বাঙালির পার্টি না, গরিবের পেটে লাথি মারা পার্টি, আদানি আম্বানির পার্টি, হিন্দুদেরও পার্টি না, ভারতীয়দেরও পার্টি না, কেবলমাত্র বড় লোকের পার্টি।
ওদেরকে একেবারে প্রান্তিক শক্তি করে দিন, বামপন্থীরা তৃণমূলকে হারাতে পারবে। এটা বাংলার মানুষের কাছে আমার আবেদন। প্রতিকূল যদি শোনে, প্রতিকূল যদি ভোটার হয়, ওর কাছেও আমার এটাই আবেদন যে ডায়মন্ড হারবারে ও বামপন্থীদের ভোট দিক। শিলিগুড়ি অশোক ভট্টাচার্য তো আপনার মতোই বলেছেন যে বামপন্থীদের ভোট বিজেপিতে চলে গেছে, তৃণমূলের ভোটও গেছে। বামপন্থীরা বেশি ক্ষতি এই যাদবপুরে যেখানে দাঁড়িয়ে আছো, এই যাদবপুর বিধানসভায় 2021-এর সাথে 2024-এর তুলনায় বামেদের ভোট খানিকটা বেড়েছে, তৃণমূলের ভোট 6% কমেছে, বিজেপির ভোট 6% বেড়েছে। 6% যাদবপুর বিধানসভায় 21-এর তুলনায় 24-এ তৃণমূল থেকে ভোট বিজেপিতে গেছে। এটা কি মুসলমানের ভোট? যাদবপুরে সংখ্যালঘু মানুষ প্রায় নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তাদের ভোট এবার সিপিএমকে যাদবপুরে বেকায়দায় ফেলার জন্য তৃণমূল বিজেপিতে ভোট ট্রান্সফার করিয়েছে কিনা, এটা তৃণমূলের নেতারা জবাব দেবে। সুতরাং একটা কমিউনাল অ্যাঙ্গেলে যখন ভোট হয়, তখন ওই রকম হিন্দু মুসলমান হয়ে যায়। ওটা বামের ভোট রামে গেছে, এটা ফালতু কথা। তৃণমূলের ভোটও রামে গেছে। এই মিলিয়ে জুলিয়ে বিজেপি আজকে হয়েছে। তৃণমূলের শুধু ভোট না, তৃণমূলের নেতারা সব বিজেপিতে চলে গেছিল, দলে থেকে কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে। তারা আবার বাজার খারাপ হওয়ায় সুরসুর করে কেউ কেউ ফিরেছে, কেউ কেউ ফেরেনি, কেউ কেউ জল মাপছে। এখন যারা বড় বড় কথা বলছে বিজেপির নেতারা, এই 26-এর ভোটটাও যদি হেরে যায়, সব লক স্টক ব্যারেল তৃণমূলে ফিরবে। এই কারণেই তো আমরা বললাম যে তৃণমূলকে হারাতে সব অংশের মানুষের ভোট নিয়ে পারে একমাত্র বামপন্থীরা। এটা যদি বোঝেন ভালো, এটা যারা যারা বুঝবেন না, তারা এই বছরও তৃণমূলকে জেতাতে বিজেপিকে ভোট দেবেন। যদি তৃণমূলকে জেতাতে হয় বিজেপিকে ভোট দিন, ভোট কেটে বিজেপি তৃণমূলকে জিতিয়ে দেবে। আর যদি তৃণমূলকে হারাতে হয়, সিপিএমকে ভোট দিন, যাদবপুর সহ সর্বত্র। প্রতিকূল থেকে মীনাক্ষী একের পর এক প্রশ্নে সৃজন বললেন তার কথা। ভোটের ময়দানে প্রার্থী না হলেও তিনি কিন্তু তার দলের জন্যই লড়াই চালিয়ে যাবেন নিরন্তর, এমনটাই বলছেন সৃজন ভট্টাচার্য। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।